বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ, এগিয়ে চলছে অর্থনীতি, ব্যবসা বাণিজ্য খাত, সেই সাথে এগিয়ে চলছি আমরা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সমসাময়িক ব্যবসা বাণিজ্য, অর্থনীতি এবং ব্যবসায়িক ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন এশিয়ান বিজনেসে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম প্রিয়াঙ্কা। আমাদের আজকের বিষয় ই কমার্স বিজনেসের বর্তমান পরিস্থিতি। আর এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ই কমার্স বিজনেসের একটি পরিচিত নাম, একজন সফল ব্যক্তিত্ব, দারাজ বাংলাদেশ লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার খন্দকার তাসফিন আলম। স্বাগত আপনাকে এশিয়ান বিজনেসে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। শুরুতেই জানতে চাইবো, বাংলাদেশের ই কমার্স বিজনেসে একটি অস্থির সময় চলছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। খুব কাছাকাছি সময় যেটা যাচ্ছে সেটা খুব একটি ভালো না ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে। আমরা অনেক কিছু নেগেটিভ নিউজ পাচ্ছি প্রতিনিয়তই। সামগ্রিকভাবে ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো একটা সময় না, বাট আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে খুব টেম্পোরারি একটা স্টেজ যাচ্ছে, বিকজ আসলে ই কমার্স ইন্ডাস্ট্রির ব্যাপ্তিটা অনেক বড় এবং এর সম্ভাবনাটা অসীম। সো এখন যদিও নতুন একটি ইন্ডাস্ট্রি শুরুতে একটা হোঁচটের মতোই বলা যেতে পারে, বাট ভবিষ্যতের কথা চিন্তা করে আমার মনে হয় ইন্ডাস্ট্রিটি খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। কারণ আসলে ই কমার্স ইজ এ লাইফস্টাইল, যেটা খুব ভবিষ্যতে মানুষের একটা আলটিমেট চয়েস হিসেবেই দাঁড়িয়ে যাবে। সেদিক থেকে এটিকে ইগনোর করার কোনো উপায় নেই। বাট এখন যে আনরেস্ট একটা সিচুয়েশন যাচ্ছে, আমার মনে হয় খুবই সাময়িক একটা সময়। খুব শীঘ্রই আমরা এটি কাটিয়ে উঠে একটি পরিপূর্ণ ইন্ডাস্ট্রি হিসাবে ডেভেলপ করতে পারবো। যেমনটি বলছিলেন যে একটি অস্থির সময় চলছে এবং সব কিছুই একটু ওলট পালট এবং বিভিন্ন নিউজ আসছে, সেই ক্ষেত্রে জানতে চাইবে বাংলাদেশের ই কমার্স বিজনেসের চ্যালেঞ্জগুলো কোথায় এবং কী কী? সো নতুন প্রত্যেক ইন্ডাস্ট্রিতে চ্যালেঞ্জ থাকে। ই কমার্স অ্যাজ এ ইন্ডাস্ট্রিতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কারণ এটি কি টেকনোলজি বেসড একটা ডোমেইন বা একটা ইন্ডাস্ট্রি। সো টেকনোলজি বেসড ডোমেইনে আসলে এন্ট্রি ব্যারিয়ারটা খুব বেশি মাত্রায় কাজ করে। যেমন আপনি যদি কাস্টমার পার্সপেক্টিভে কথাটা বলেন প্রথমে, যে আসলে প্রত্যেকটি বিজনেসে তো আপনার কাস্টমার লাগবে। সো কাস্টমারদের জন্য আসলে আপনি সমগ্র বাংলাদেশের সবাই কিন্তু চাইলেই আপনার কাস্টমার হতে পারছে না, যদি না তার একটি স্মার্টফোন বা টেকনোলজিক্যালি এনেবলড কোনো ডিভাইসের সাথে তার পরিচয় থাকে। ইন্টারনেট পেনিট্রেশনের একটা ব্যাপার আছে কাস্টমার হওয়ার জন্য। তো সেদিক থেকে অনেকগুলো অন্তরায় বা ব্যারিয়ার অফ এন্ট্রেন্স কিন্তু আসলে ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য আছে। এদিক থেকে আবার বড় আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে সেলার, সাপ্লাই সাইড অফ দ্য বিজনেসেও কিন্তু একটা বড় চ্যালেঞ্জিং। বাংলাদেশে আসলে গদবাধা রিটেল বা নর্মাল মডেলিতে যারা বিজনেস করেন সেসব সেলের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু তার খুব অল্প একটি অংশই কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম বা আপনার টেকনোলজি এনেবল যে এনভায়রনমেন্ট সেখানে উপযুক্ত হয়ে তৈরি করার একটা চ্যালেঞ্জ থাকে। আর এর চেয়ে আবার বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে প্ল্যাটফর্ম নিজেরা যারা কাজ করছে তাদের কমিটমেন্ট, তাদের ইনভেস্টমেন্ট এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য টেকনোলজি অ্যাট দ্য সেম টাইম আপনার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রি, সব কিছুই কিন্তু আসলে চ্যালেঞ্জিং। এই কারণেই আপনি দেখবেন যে এই যে একটু আগে কথাটি বললেন, এটির কম্বিনেশনেই কিন্তু আসলে এই আনরেস্টটা চলছে। অনেকের হয়তো ইন্টেনশন ভালো ছিল কিন্তু টেকনোলজিটাতে স্ট্রং ছিলেন না, অনেকের আসলে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডাস্ট্রিতেই অনেক বেশি গ্যাপ ছিলেন, অনেকের হয়তো উদ্দেশ্যতেই অসৎ ছিল। এই সব কিছুর কম্বিনেশনে আসলে আজকে ইন্ডাস্ট্রিতে একটি আনরেস্ট সিচুয়েশন যাচ্ছে। বাট যেটা বলছিলাম যে সবাই কিন্তু এখন বেসিকগুলো বুঝতে পারছে যে আসলে এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে হলে কী করতে হবে, বেসিক ডুজ অ্যান্ড ডোন্টসগুলো কী, এগুলি যখন আসলে সবাই অ্যাডপ্ট করা শুরু করবে তখন আসলে ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল খুব ম্যাচিউর একটা স্টেজে চলে যাবে। ই কমার্স খাতে যে উন্নয়ন হচ্ছে সেক্ষেত্রে দারাজের ভূমিকা কি কি আছে বলে আপনি মনে করেন? জি, আসলে আমরা এখন বিগেস্ট প্লেয়ার ইন দ্য মার্কেট। সো ইন্ডাস্ট্রির একটি বড় অংশই কিন্তু আমরা রিপ্রেজেন্ট করি। সো এটি বললে হয়তো বা ভুল হবে না যে এখন বাংলাদেশে ই কমার্স ইন্ডাস্ট্রি মানেই কিন্তু এখন দারাজ, যে সিচুয়েশনে আমরা এখন আছি। তো সেদিক থেকে আর আপনার রেসপন্সিবিলিটি নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হয়। সো অনেকভাবেই কিন্তু আমরা কন্ট্রিবিউট করছি। দারাজ কিন্তু আজকে বাংলাদেশে প্রায় ৭ বছর যাবৎ ব্যবসা করছে। সো এই ৭ বছর যাবৎ আসলে ইন্ডাস্ট্রিটাকে গ্রো করার পিছনে সবচেয়ে বড় অবদানের অন্যতম অংশীদার হিসেবে কিন্তু দারাজ বাংলাদেশ ছিল। কারণ অনেকগুলো চ্যালেঞ্জ আছে যেগুলো আমি একটু করে শুরুতে বললাম, যে কাস্টমার সাইডে একটা চ্যালেঞ্জ আছে, সেলার সাইডে একটা চ্যালেঞ্জ আছে, লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার একটা চ্যালেঞ্জ। সবগুলোকেই কিন্তু আজকে যে বাংলাদেশের মানুষ আসলে ই কমার্স ইন্ডাস্ট্রিটাকে চিনছে বা ই কমার্স ইন্ডাস্ট্রির সাথে ফেমিলিয়ার হচ্ছে, এটির জন্য কিন্তু দারাজ গত ৭ বছর যাবতই কাজ করে গেছে। এখন কিন্তু ইন্ডাস্ট্রিটা একটা শেপে এসেছে যেখানে কিন্তু মানুষ আসলে ইন্ডাস্ট্রিটা সম্পর্কে জানে বা ইন্ডাস্ট্রিটার সম্পর্কে আগ্রহী, বা এই যে ভালো দিকগুলো আছে সেগুলোকে সাথে অ্যাটলিস্ট কিছুটা অংশে পরিচিত। সো আমরা প্রথমেই কিন্তু আসলে কাস্টমার এডুকেশন নিয়ে কাজ করেছি, যে ই কমার্স দিয়ে যে আসলে খুব কনভিনিয়েন্টলি শপিং করা যায়, ই কমার্স যে একটা বিশ্বাসযোগ্য মাধ্যম, সেটিকে প্রথমে কাস্টমারদের সামনে তুলে ধরতে হয়েছে। আমাদের সবচেয়ে বড় সেলার বেস টিপ তৈরি করতে হয়েছে। আমরা কিছুদিন আগেও কিন্তু যে ই
কমার্সে যে জোয়ারের মতো শুনছিলাম, হয়তো বা এখন আপনার অনেক কমপ্লেন আসছে বা কিছু আসছে, বাট এই যে সেলারগুলো ছিলেন তাদেরকে কিন্তু আমরাই গত 7 বছর যাবে প্রিপেয়ার করেছি। এবং একটি সেলার যখন দারাজের হয়ে কাজ করছে তখন কিন্তু শুধুমাত্র দারাজের সেলার হয়েই কিন্তু কাজ করছে না। কালকে যদি নতুন কোনো প্ল্যাটফর্ম থাকে, এই যে সেলার বেসটাকে আমরা রেডি করেছি তারা কিন্তু অটোমেটিক্যালি অন্য প্ল্যাটফর্মের হয়েও সার্ভিস দিতে পারছেন। সো এগুলো কিন্তু সবই ছিল আমাদের ইন্ডাস্ট্রিটাকে রেডি করার জন্য একটা প্রয়াস। কাস্টমার যখন রেডি থাকবে, ইন্ডাস্ট্রি যখন রেডি থাকবে, তখনই কিন্তু আপনারা সে ফ্লারিশমেন্টটা আসবে। এর পাশাপাশি আমরা আরেকটা জায়গাতে কাজ করেছি যে ই কমার্সের আরেকটি বড় ব্যারিয়ার কিন্তু আপনি আসলে প্রোডাক্টটি ক্রয় করার সাথে সাথেই আপনার দোরগোড়ায় পাচ্ছেন না, আপনার একটা ওয়েট পিরিয়ড আছে। সো এই ওয়েট পিরিয়ডটা গত 3 থেকে 4 বছর আগেও কিন্তু 7 থেকে 8 দিন বা কোনো কোনো সময় 15 দিন ছিল। এখন যে কমপ্লেনগুলো আসে তার একটি বড় অংশ জুড়েই কিন্তু ডেলিভারি টাইমলাইনের কমপ্লেন। সো দারাজ বাংলাদেশ এই মুহূর্তে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতেই কিন্তু সর্বোচ্চ 4 দিনের মধ্যে ডেলিভারি করে থাকে। সো এই যে জার্নিটা 10 থেকে 15 দিন যেটা 4 বা 5 বছর আগে লাগতো, সেটি থেকে যে 4 দিনে নিয়ে আসা, এবং খুব শীঘ্রই আমরা ইনশাল্লাহ আগামী 2 থেকে 3 বছর এই সংখ্যাটি 3 দিনে নিয়ে আসতে চাই। এটা কিন্তু একটা কমপ্লিট জার্নি, এবং শুধু যে আমরা নিজেদেরকে ডেভেলপ করেছি তা না, আমরা টোটাল লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচারটাকেই কিন্তু ডেভেলপ করেছি। আমরা যেমন নতুন পার্টনার তৈরি করেছি যারা ই কমার্সকে সার্ভ করতে পারেন, আমরা আমাদের নিজস্ব পরিবহন ব্যবস্থা চালু করেছি। পরিশেষে সবগুলোই কিন্তু আসলে ইন্ডাস্ট্রির জন্য কন্ট্রিবিউট করেছে। বাংলাদেশে আরও অনেক ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর তুলনায় দারাজ কতটা ভিন্ন বা দারাজের বিশেষত্বটা কী? জি, আমরা আসলে সবসময় কাস্টমার ওয়ান স্টপ সলিউশন হিসেবে কাজ করতে চাই। একটি কাস্টমারের সম্ভাব্য যা যা প্রয়োজন আমরা সব কিছুই কিন্তু কাস্টমারদের জন্য তৈরি করে রেখেছি। সেটি আপনার যে কোনো নিত্য প্রয়োজনীয় দ্রব্য হোক, যেটি হাই ভ্যালু আইটেম যেখানে মোবাইল, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে খুব সামান্য সুই সুতা পর্যন্ত কিন্তু সব কিছুই আপনি দারাজে পাবেন। সো এটি হচ্ছে অ্যাভেলেবিলিটি পার্সপেক্টিভে আমরা আসলে ডেফিনেটলি আমরা ডিফারেন্ট। আমরা আমার জানা মতে আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় যে সেলার বেস সেটিকে ধারণ করি, যে সংখ্যা প্রায় 40,000-এরও বেশি। একজন ক্রেতা কি দেখে আসলে পণ্যটি ক্রয় করবেন, সেটি একটি বড় অন্তরায় কিন্তু অনেকের জন্যই হচ্ছে সেলারের সাথে ডিরেক্ট কমিউনিকেশন। সেদিক থেকে আমরা আমাদের একটা ফিচার আছে আমাদের প্ল্যাটফর্মে, যেখানে একটি সম্ভাব্য পণ্য ক্রয় করার আগে ডিরেক্টলি কাস্টমার সেলারের সাথে কমিউনিকেট করতে পারছেন চ্যাট অপশনের মাধ্যমে। সেদিক থেকে কিন্তু কাস্টমারের যদি কোনো কোয়েরি থাকে বা যদি কোনো প্রশ্ন থাকে, সেটি কিন্তু মিটিয়ে নেওয়ার পরেই কিন্তু প্রোডাক্টটি ডেলিভারির আগে যে প্রশ্নগুলো থাকে সেগুলো কিন্তু মিটিয়ে নিতে পারছেন। আমাদের আসলে কমপ্লিটলি অটোমেটেড সিস্টেমে আমরা কাজ করি। আমাদের যে কোনো কাস্টমার যে কোনো সময় যে কোনো কোয়েরির জন্য যদি আমাদের কাস্টমার সার্ভিস এজেন্টের সাথে কথা বলেন, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটি জার্নির স্টেপগুলো সম্পর্কে ইমিডিয়েটলি বলে দিতে পারবো। যেমন আবারও ডেলিভারি টাইমলাইনের কথাটা চলেই আসছে, যে অনেকেই অনেক দিন যাবত ডেলিভারি পায় না। সেদিক থেকে আমরা আসলে একটা প্যাকেজের যে জার্নিটা শুরু হয়, যে সেলার প্যাকেজ করে দিয়ে গেছে, প্যাকেজ সেন্টারটি আমাদের সর্স সেন্টারে এসেছে, এখন ইন দ্য লাইন হলে আছে এবং আগামীকালকে ডেলিভারি করবে। যে কোনো মোমেন্টের এই ইনস্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো কিন্তু কাস্টমাররা পেয়ে যাচ্ছেন। এবং আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যে ট্রাস্টের জায়গা থেকে আমরা কাজ করি, সেটা হচ্ছে রিফান্ড এবং রিটার্ন। আমাদের খুবই স্ট্রিক্ট রিটার্ন এবং রিফান্ড পলিসি আছে সেলারদের জন্য। আমাদের যে কোনো কাস্টমার সর্বোচ্চ 7 দিন পর্যন্ত কিন্তু যে কোনো পণ্যটি পছন্দ না হলে রিটার্ন করার সুযোগ পাচ্ছেন, এবং সেক্ষেত্রে সর্বোচ্চ 3 থেকে 4 কার্যদিবসের মধ্যেই কিন্তু আমরা কাস্টমারের যে টাকাটি সেটি, যেটা হয়তো অন্যান্য ই কমার্স কোম্পানির সাথে কোম্পানিতে নেই হয়তো। জি জি অবশ্যই নেই। দারাজ এবং অন্যান্য বিষয়ে আমরা আরও কথা বলবো, তার আগে ছোট্ট একটি ব্রেক নিয়ে ফিরছি। দর্শক, এশিয়ান বিজনেস থেকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। সবাইকে আবারও স্বাগত এশিয়ান বিজনেসের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে, এবং আমাদের আজকের বিষয় ই কমার্স বিজনেসের বর্তমান পরিস্থিতি। ফিরে যাব আমাদের আজকের অতিথির কাছে। আমরা দারাজ নিয়ে কথা বলছিলাম। দারাজে কিছুদিন আগে চতুর্থবারের মতো বিগেস্ট ওয়ান ডে সেল ক্যাম্পেইন হয়ে গেল। এখানে কতটুকু সাড়া পেয়েছেন আপনারা? জি, এটি চতুর্থবারের মতো করছি। প্রত্যেক বছরই কিন্তু আসলে রেকর্ড ব্রেক করার উপলক্ষ হয়ে আসে এই ক্যাম্পেইনটি। সো একটু যদি কনটেক্সটটা বলি, আসলে এটি ওয়ার্ল্ডের বিগেস্ট সেলস ডে, ওয়ার্ল্ড সিঙ্গেলস ডেও বলে 1111। সো এটি বেসিক্যালি একটি আলিবাবার সবচেয়ে বিগেস্ট ক্যাম্পেইন, যেটা ওয়ার্ল্ডের বিগেস্ট ক্যাম্পেইন হয়েছে। তো আলিবাবা দারাজ বাংলাদেশকে অধিগ্রহণ করার পর থেকে কিন্তু আমরাও এটি সেলিব্রেট করে আসছি আলিবাবার সবগুলো কান্ট্রির মতো করে। তো এরই ধারাবাহিকতায় চতুর্থবারের মতো আমরা 11 নভেম্বর এটি পালন করেছি।
ব্যাপক সাড়া ছিল, রেকর্ড ব্রেক হয়েছে এই বছরের যতগুলো টার্গেট আছে সবগুলাতেই, এবং এতটাই সাড়া পেয়েছি যে আমরা আসলে ক্যাম্পেইনটি এক্সটেন্ড করতে হচ্ছে। আমরা আপাতত কাস্টমারদের ডিমান্ডে 12 নভেম্বর থেকে 21 নভেম্বর পর্যন্ত আরও এক্সটেন্ড করেছি, যাতে কাস্টমাররা এখনও যারা কেনাকাটা বাকি রেখেছেন তারা যাতে এটি কন্টিনিউ করতে পারেন। সো সব দিক থেকে আসলে এটি আমাদের জন্য একটি ফেস্টিভ অকেশন। আমাদের যত রকমের পার্টনার আছেন, আমাদের সেলারদের জন্য এটি একটি ফেস্টিভ অকেশন থাকেন হয়ে আসে, আমাদের কাস্টমারদের জন্য আসে, এবং আমাদের যত রকমের পেমেন্ট পার্টনার আছেন বাংলাদেশের সবাই কিন্তু পার্টিসিপেট করেছে 11/11-এ। সো সব দিক থেকে এটি ধারাবাহিকভাবেই একটি সফল ক্যাম্পেইন আমাদের জন্য। এবছরের ব্যতিক্রম ছিল না, এবং আমরা আমাদের যত রকমের টার্গেট ছিল সবগুলো অলরেডি অ্যাচিভ করে ফেলেছি। এখন যে এক্সটেনশন সময়টা আছে আমরা আশা করব কাস্টমারদের যা যা বাকি আছে সেগুলো খুব শীঘ্রই তারা কিনে নেবেন, এবং এই বছরটি খুব ভালোভাবেই শেষ হবে সেদিক থেকে। গুণগত এবং প্রযুক্তিগত দিক থেকে বিশ্ব ই কমার্সের সাথে বাংলাদেশের ই কমার্সকে আপনি কোন পর্যায়ে রাখবেন? এটি অবশ্যই আমরা একটি গ্রোথ ফেজে আছি। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর কথা বলেন বা মিডল ইনকাম কান্ট্রিগুলোর কথা বলেন, সেদিক থেকে আমাদের জার্নিটা মাত্র শুরু হয়েছে। যদিও কাগজে কলমে দারাজ বাংলাদেশের বয়সী কিন্তু 7 বছর, বাট যদি আসলে আমরা দুটো ফেজে ভাগ করতে পারি দারাজের এই যে লাইফ টাইমটা, আলিবাবা আমাদেরকে অধিগ্রহণ করার আগের একটি ফেজ এবং আলিবাবা অধিগ্রহণ করার পরের একটি ফেজ। প্রথম দিকের ফেজে জার্নিটা খুব চ্যালেঞ্জিং ছিল, বিকজ মার্কেটটা রেডি ছিল না, আমাদের সেলার বেস রেডি করতে হয়েছে, কাস্টমার রেডি করতে হয়েছে। বাট এর সাথে একটা বড় চ্যালেঞ্জ ছিল যেটি কিন্তু তখনও আমরা ওভারকাম করতে পারিনি, সেটি হচ্ছে টেকনোলজিক্যাল চ্যালেঞ্জ। সো আলিবাবা অধিগ্রহণ করার পরে সবচেয়ে বড় যে বেনিফিটটা হয়েছে দারাজ বাংলাদেশে সেটি হচ্ছে টেকনোলজির সাথে ফ্যামিলিয়ারাইজেশন। সেটি যে শুধুমাত্র দারাজ বাংলাদেশের হয়েছে তা না, দারাজ বাংলাদেশের উপলক্ষে পুরো বাংলাদেশের জনগণের কাছেই কিন্তু এই টেকনোলজির ছোঁয়াটি পৌঁছে গেছে। এখনও যদি আপনি খেয়াল করেন, আমাদের অ্যাপটি যারা ইউজ করেন তারা কিন্তু আলিবাবা চায়নার গত 10 বা 12 বছরের ধরে ওনাদের কাস্টমারকে যে অ্যাপটি দিচ্ছে সেই অ্যাপটি কিন্তু বাংলাদেশের মানুষও ইউজ করছে। আলিবাবা বাংলাদেশের সেলাররা যে অ্যাপটি ইউজ করছে সেই সেলারটা কিন্তু শুধুমাত্র চায়না, সিঙ্গাপুর, মায়ানমার, মালয়েশিয়া সব জায়গার সেলাররা ইউজ করছেন। সো এই যে অ্যাডভান্সমেন্ট এটি কিন্তু আলিবাবা অধিগ্রহণ করার পরেই আমাদের সম্ভব হয়েছে। সেদিক থেকে অবশ্যই আমি বলবো একটি বড় চেঞ্জ এসেছে খুব অল্প সময়ের মধ্যে। বাট সামগ্রিকভাবে যদি আপনি বলেন যে ইন্ডাস্ট্রি কতটুকু এগিয়েছে, সেদিক থেকে অবশ্যই আমাদের পথ চলা এখন অনেক বাকি আছে। এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসতে চাই, আপনার পুরো ক্যারিয়ারের জার্নির গল্পটা সংক্ষেপে একটু জানতে চাই। আমি বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করেছি, আমার গ্র্যাজুয়েশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে। এরপরে আমার আসলে বড় একটি অংশই গেছে হচ্ছে টেলিকমিউনিকেশন ফিল্ডে। আমি সিটিসেলে ছিলাম, বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানি। সেখান থেকে আমি বাংলালিংকে যেদিন থেকে যাত্রা শুরু করে তার কাছাকাছি সময় জয়েন করি। বাংলালিংকের যে হেড অফিস ওরাসকম টেলিকম, সেখানে আমি অনেক বছর চাকরি করেছি, হেড অফিসে আমার পোস্টিং ছিল। এর সুবাদে আবার আমার অনেকগুলো ডিফারেন্ট কান্ট্রিতে বা ডিফারেন্ট নেটওয়ার্কে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি আলজেরিয়াতে কাজ করেছি, ইটালিতে কাজ করেছি, লেবাননে কাজ করেছি। এর এক পর্যায়ে আমি আবার বাংলাদেশে ফেরত আসি এবং সেখানে আবার বাংলালিংকের ডিফারেন্ট একটা জার্নারকে আমি তৈরি করি টেকনোলজি পার্সপেক্টিভে। এরপরে আমি লোকাল কনগ্লোমারেটে ছিলাম। তারপরেই কিন্তু আলিবাবা বাংলাদেশে আসার পরপরই আমার ই কমার্স সেক্টরের সাথে যুক্ত হওয়া। তো একদিকে আমি খুবই ব্লেসড বলবো যে আমি সবসময় টেকনোলজি রিলেটেড কোম্পানিগুলোতেই কাজ করেছি। টেকনোলজি অ্যাজ এ হোল সবসময় আমার আশেপাশে ছিল, এবং বাংলাদেশের যে আর্থসামাজিক উন্নয়ন যদি বলি বা মানুষের লাইফস্টাইল বলি, সেখানে মোবাইল কমিউনিকেশন যাবে খুব ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি ছিল গত 10 বা 12 বছর আগে। আর সামনে যেটি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে, দুটোর সঙ্গেই আমি কাজ করার সুযোগ হয়েছে। দেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনার কাজ করা হয়েছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করা হয়েছে। এই ক্ষেত্রে কি প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন? আসলে ক্যারিয়ার তো একটা আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে হয়। আলহামদুলিল্লাহ আমি একটু ব্লেসড ছিলাম যে আমি হয়তোবা সবসময় রাইট ডিসিশনগুলো রাইট টাইমে নিতে পেরেছি। সো ক্যারিয়ারে আসলে অনেকগুলো ফেজ থাকে। একটা ফেজ থাকে গ্রোথ ফেজ, যেখানে আসলে আপনি অনেক বেশি কাজ শেখার চেষ্টা করবেন, অনেক বেশি পরিমাণ জানার চেষ্টা করবেন। এরপর একটা ম্যাচুর স্টেজ থাকে যেখানে আসলে আপনি জানাটাকে কত বেশি কনভার্ট করতে পারছেন সেটি নিয়ে কাজ করার একটা প্রয়াস থাকা উচিত আমি বলবো। আর লাস্টে হচ্ছে অপশনে আসলে যখন লিডারশিপ রোলে যাবেন তখন
চিন্তাভাবনাটি একটু ডিফারেন্ট হয়, তখন আসলে কোম্পানির সাথে সাথে যেমন ইন্ডাস্ট্রি নিয়েও চিন্তা করতে হয়, অনেক বড় একটা পরিসরের আসলে দায়িত্ব চলে আসে। তো প্রত্যেকটি স্টেজেরই কিন্তু নিজস্ব চ্যালেঞ্জ আছে। শুরুর দিকে আসলে আপনি কত দ্রুত শিখতে পারছেন, কত কুইক অ্যাডপ্ট করতে পারছেন, এটি যেমন একটা চ্যালেঞ্জ থাকে। মিড লেয়ারে এসে চ্যালেঞ্জটা হচ্ছে আপনি আসলে এটা শিখলেন সেটা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন। এটা কোম্পানিতে হতে পারে, আপনার পিয়ারদের মধ্যে হতে পারে, আপনার টিমে হতে পারে। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ অবশ্যই লিডারশিপ রোলে, এভরিডে ইজ চ্যালেঞ্জিং। এবং আরেকটা বড় কথা হচ্ছে আমরা আসলে যে ইন্ডাস্ট্রিতে কাজ করছি ইজ কন্টিনিউয়াসলি ইভলভিং। সেটা টেকনোলজিক্যালি যেমন ইভলভ হচ্ছে, কাস্টমার বিহেভিয়ারটাও চেঞ্জ হচ্ছে, অ্যাজ এ হোল আবার ইন্ডাস্ট্রিটার রেগুলেটরি পার্সপেক্টিভও চেঞ্জ হচ্ছে। তো সেদিক থেকে প্রতিবন্ধকতা অলওয়েজ থাকবে। আমার মনে হয় আসলে এটি ক্যারিয়ারের জন্য খুব ইম্পর্টেন্ট। স্মুথ হওয়ার চেয়ে হয়তো বা হার্ডলি যদি আপনি হার্ডেল ক্রস করে করে যান, তখন হয়তো আরো একটু বেশি ম্যাচিউরড হয়, আপস এন্ড ডাউনসটা থাকে। এটা একদিক দিয়ে ভালোই বলবো আমি। অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম, আমরা আপনার সঙ্গে আরও কথা বলবো, তার আগে ছোট্ট আরেকটি বিরতি নিয়ে ফিরে আসছি। দর্শক, এশিয়ান বিজনেস থেকে নিয়ে নিচ্ছি আবারও একটি ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। দর্শক, এশিয়ান বিজনেসে আপনাদেরকে আবারও স্বাগত। কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সঙ্গে, ফিরে যাব তার কাছে। বিরতির পূর্বে যেমন কথা বলছিলাম ব্যবসায় ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে, আপনার ক্যারিয়ারের বিভিন্ন বিষয় নিয়ে। এক্ষেত্রে আমি জানতে চাই, বর্তমানে তরুণরা যারা ব্যবসায় আসতে চান, ব্যবসায় ক্যারিয়ার গঠনে তাদের আসলে কি কি প্রস্তুতি নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আসলে ব্যবসা করার জন্য একটা মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি। আবার এট এ টাইম হচ্ছে আপনার কিন্তু আসলে প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাতে হয় সেটিও এট এ টাইম খুব ইম্পর্টেন্ট। তো আমি সবসময় একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করি যে যারা ভবিষ্যতে ব্যবসা করতে চান বা ওদিক থেকে সবচেয়ে বেশি ইন্টারেস্ট রাখেন, তাদের শুরুতে কিছুদিনের জন্য হলেও কিন্তু আসলে জব সেক্টরে আসা উচিত। কারণ একটি অর্গানাইজেশন কীভাবে চলে, একটি অর্গানাইজেশনে কী কী বেসিক নিড আছে, এগুলো যদি কেউ আপনার হাতে কলমে দেখতে পারে বা শিখতে পারে, তাহলে এটি যখন উনি নিজস্ব একটি প্রতিষ্ঠান দাঁড়া করাবেন বা নিজস্ব ব্যবসা শুরু করবেন, এগুলো কিন্তু সামহাও ওনাকে অনেক বেশি কাজে দিবে। বাট হ্যাঁ, এন্টারপ্রেনার হওয়ার জন্য অবশ্যই আমাদের সবারই সবসময় সবাইকে এনকারেজ করা উচিত। কারণ যত বেশি আসলে এন্টারপ্রেনার ক্রিয়েট হবে, তত বেশি জব সেক্টরে আমাদের যে চাপটা সেটি কমে যাবে এবং তত বেশি কিন্তু আসলে কান্ট্রির ইকোনমিতে ফ্লারিশ হবে। তো সেদিক থেকে অবশ্যই আমরা বেশি বেশি এন্টারপ্রেনার চাই। বা সবারই মনে হয় আসলে এন্টারপ্রেনার মাইন্ডসেটটার পাশাপাশি নিজেকে তৈরি করার যে সময়টা, এই সময়টি দিয়েই কিন্তু আসলে ব্যবসায়ের দিকে ঝুঁকাটা আমি বলবো সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ হবে। নতুনরা যারা ক্যারিয়ার গঠন করতে চায়, পড়াশোনা থাকাকালীন অবস্থায় কি ক্যারিয়ার গঠনে পদক্ষেপ নেওয়া উচিত, নাকি পড়াশোনার পরে আসলে ক্যারিয়ার নিয়ে ভাবা উচিত? আসলে আমরা খুব কম্পিটিটিভ ওয়ার্ল্ডে আছি। আজকে থেকে 2-3 বছর বা 5 বছর আগে কোশ্চেনটি করলে হয়তো বা অবভিয়াস আনসার হতো আগে পড়াশোনা শেষ করে তারপরেই আসলে ক্যারিয়ার নিয়ে চিন্তা করা উচিত। বাট এখন যদি দেখেন আপনি আসলে কান্ট্রি যেমন চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড মার্কেট চেঞ্জ হচ্ছে, হাইলি কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে আমরা আছি। সো আমি এক্স্যাক্টলি বলবো না যে পড়াশোনার পাশাপাশি ক্যারিয়ার নিয়ে খুব বেশি মাত্রায় সিরিয়াস হয়ে যাওয়ার জন্য। বাট কিছু কিছু ট্রেডস থাকে যেগুলো কিন্তু আসলে আপনার ক্যারিয়ারে হেল্প করে বা ইন্টারভিউ প্রসেসে হেল্প করে। প্রত্যেকটা ফ্রেশারকে কিন্তু হয়তো বা খুব ক্লিশে একটা কোশ্চেন করা হয়, ওকে ইউ ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স, বাট আপনি আসলে কিসের সাথে ইনভলভ ছিলেন। তো অনেক সময় আসলে কিছু জিনিস হেল্প করে যদি আপনি আসলে বিভিন্ন ক্লাব হয়। এখন আমরা প্রায় ইন্টারভিউ বোর্ডে বিভিন্ন আনসার শুনে থাকি যে আমি ডিবেট ক্লাবের সাথে যুক্ত ছিলাম, আমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অফিসটা মেনটেন করেছি, বা বিভিন্ন অ্যাক্টিভিটির সাথে কালচারাল ক্লাবের সাথে যুক্ত ছিলেন। সো এগুলো থেকে কিন্তু আসলে কিছু ট্রেড বোঝা যায়, আপনি আসলে কি পরিমাণ টিম প্লেয়ার, এগুলো যেমন আমরা বোঝার চেষ্টা করি। অনেক সময় আসলে অ্যাডাপ্টিবিলিটি বোঝা যায়, পড়াশোনার পাশাপাশি অন্য কিছুতে ইন্টারেস্ট আছে কি না সেই জিনিসগুলো জাজ করা যায়। তো অনেকভাবে আমি বলবো যে আপনাকে স্পেসিফিক্যালি কোনো স্টুডেন্টকে আসলে উই ক্যারিয়ারের জন্য কাজে লাগে এরকম কোনো কোর্স করতে হবে নট নেসেসারি, বা উই কোম্পানিকে টার্গেট করি পার্টিকুলার কোনো কোম্পানির কিছু কোশ্চেন আনসার সলভ করতে হবে এরকম নট নেসেসারি। বাট অ্যাট দ্য সেম টাইম কর্পোরেট ওয়ার্ল্ডে যে ডিমান্ডগুলো সেগুলো কীভাবে ফুলফিল করা যায়, এটির কাছাকাছি যে রিলেটেড ট্রেডসগুলো করা সম্ভব, সেটি অলওয়েজ একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। ক্যারিয়ার গঠনে সাবজেক্টিভ পড়াশোনা কতটুকু গুরুত্বপূর্ণ বলে মনে করেন? এটিও একটু ডিপেন্ড করছে। দেখুন ডেফিনেটলি যদি কেউ ডক্টরি পেশে আসতে চান, তাকে তো খুব বেশি মাত্রায় সাবজেক্টিভ বিষয়পত্র নিয়েই পড়তে হবে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরেই অনেক বছর কাজ করেছি। বাট ফাইনালি এখন আমি আসলে জেনারেল ম্যানেজমেন্ট বা লিডারশিপ রোলে এসে কিন্তু বিজনেস নিয়েই কাজ করছি। সো সেদিক থেকে আসলে সাবজেক্টিভটা অলওয়েজ ইম্পর্টেন্ট। আপনাকে আসলে পার্টিকুলার একটা ব্রাঞ্চ বা একটা সাইড অফ দ্য বিজনেস সম্পর্কে অনেক বেশি মাত্রায় আত্মবিশ্বাসী করে তোলে।
বাট অ্যাট দ্য সেম টাইম আপনার মধ্যে আসলে কিছু ন্যাচারাল জিনিসপত্র যেমন থাকতে হবে, আবার পড়াশোনাটাও করতে হবে। হ্যাঁ, আমি যখন আসলে বুঝেছি যে আমার আসলে এখন বিজনেস সাইড অফ দ্য এক্সপার্টিস নিয়ে কাজ করতে হবে, তখন কিন্তু আমি আবার ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমার MBA-টাও কমপ্লিট করেছি, যাতে হচ্ছে আমি যে সেক্টরগুলো নিয়ে আমার হাতে কলমে শিক্ষাটা হয়তো হয়েছে কিন্তু পুঁথিগত বিদ্যাটাতে যদি কোনো গ্যাপ থেকে থাকে সেটাকে আমি মেক ওভার করার চেষ্টা করেছি। সো সাবজেক্টিভ অবভিয়াস ইম্পর্টেন্ট, বাট এতে যাতে খুব বেশি মাত্রায় নিজেকে কনসাইজ করে না ফেলে সেটিও লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে সবসময় ওপেন থাকতে হবে। কার ক্যারিয়ার কখন আসলে কোন পয়েন্টে যে ডিফারেন্ট ডাইমেনশন অ্যাড করবে সেটির জন্য সবসময় প্রস্তুত থাকাতে আমি বলবো সুবিধাজনক অবস্থান দিবে যে কোনো ক্যারিয়ারের জন্যই। মানে রিস্ক নেওয়ার মানসিকতা থাকা উচিত। জি, অবশ্যই রিস্ক নেওয়ার মানসিকতা থাকা উচিত। নতুন নতুন জিনিস এক্সপ্লোর করার যে মাইন্ডসেট, এটি অলওয়েজই আপনার ক্যারিয়ারকে ফ্লারিশ করবে। এবং মানে ভেরি ডিফিকাল্ট টু প্রিডিক্ট। আসলে আমরা প্রত্যেকেই 5 বছর পরে কী হবে এটা প্রিডিক্ট করা খুব ডিফিকাল্ট। আপনার ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে যেতে পারে, আপনার কোম্পানি চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি অনেক বেশি মাত্রায় বাড়তে পারে, সামগ্রিকভাবে দেশের অর্থনীতি কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। যেমন করোনার এক্সাম্পলই দিই, করোনা পরবর্তী এবং পূর্ববর্তী সময় কিন্তু আমাদের অনেক চেঞ্জ এসেছে। দ্য ওয়ে অফ ডুইং বিজনেস চেঞ্জ হয়ে গেছে, আমাদের অফিস করার পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে। সো প্রত্যেকেরই আসলে খুব বেশি মাত্রায় ফ্লেক্সিবল থাকাটা আমি বলবো রিকমেন্ডেড। সেই ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনি নিজেকে অ্যাডপ্ট করতে পারবেন। আমরা এশিয়ান বিজনেসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একদম সর্বশেষে যা জানতে চাই, বাংলাদেশের ই-কমার্স বিজনেসের ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? খুবই প্রমিসিং এবং ভেরি পোটেনশিয়াল। আমরা আসলে ই-কমার্স ইন্ডাস্ট্রি যেই গ্রোথটি আশা করছি সেটির খুব অল্প একটি অংশ কিন্তু মাত্র দেখছি। এই যে আমরা কথাবার্তা শুনছি বা কথাবার্তা বলছি, এটি কিন্তু জাস্ট দ্য বিগিনিং। আপনি যদি খেয়াল করেন এখনও আসলে অফলাইন রিটেল মার্কেটের খুব অল্প একটি অংশ কিন্তু অনলাইনে প্ল্যাটফর্মে কনভার্ট হয়েছে। এর ভবিষ্যৎ প্রতি বছরই আসলে ডাবল ডিজিট বা ট্রিপল ডিজিট গ্রোথ হবে, এটি খুবই স্বাভাবিক। সো আমি বলবো খুবই ভালো একটা সময় সামনে আসছে আমাদের জন্য, এবং ইন্ডাস্ট্রিটি ধীরে ধীরে খুব বেশি মাত্রায় গ্রো করবে এবং খুব শীঘ্রই বাংলাদেশের প্রত্যেকেরই ঘরে ঘরে পৌঁছে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশে ব্যাপক সাড়া এবং গ্রহণযোগ্যতা পেয়েছে ই-কমার্স। কিছু দুর্ঘটনা বাদে প্রযুক্তির হাত ধরে ই-কমার্স একটি প্রবল সম্ভাবনার নাম। সকল সমস্যা কাটিয়ে ই-কমার্স এগিয়ে যাক দুর্বার গতিতে, সেই প্রত্যাশা রেখে শেষ করছি এশিয়ান বিজনেসের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।